মালিগাঁও রেল কোয়ার্টারে আমার বদলি হওয়াটা এমনিতেই অদ্ভুত ছিল। জায়গাটা পুরনো, চারপাশে লতাপাতায় ঢেকে থাকা দেয়াল আর অদ্ভুত নিস্তব্ধতা। প্রথম দিনেই মনে হয়েছিল যেন পুরো এলাকা একটা বড় খালি বুকের মতো, যা কিছুক্ষণ পরপর নিঃশ্বাস নেয়। আমার কোয়ার্টারটা ছিল লাইনের সবচেয়ে পুরনো ঘর, যে ঘরটা বহুদিন ধরে কেউ ব্যবহারই করত না। চাবি নেয়া মাত্র দারোয়ান আমাকে বলেছিল, রাতে দরজা ভালো করে বন্ধ করে রাখবেন স্যার। তার চোখে অদ্ভুত একটা ভয় ছিল, যা আমাকে তখনই অস্বস্তি করে তুলেছিল। ঘরের ভেতর ঢুকতেই পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ, যেন অনেক দিন ধরে কেউ শ্বাস নেওয়া বন্ধ করে রেখেছিল। আমি লাইট জ্বালাতে না জ্বালাতেই হালকা একটা বাতাস পেছন দিয়ে ছুঁয়ে গেল। জানালা বন্ধ ছিল, তবু সেদিন রাতে ঘুমানোর চেষ্টা করছিলাম, ঠিক তখনই খুব ধীর পায়ের শব্দ শোনা গেল। মনে হলো ঠিক আমার ঘরের ভেতরেই কেউ হাঁটছে। আমি উঠে বসে চারিদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু মেঝেটা অল্প ভেজা মনে হলো, যেন সদ্য কেউ হেঁটে গিয়েছে। পরদিন ভোরে উঠে দেখলাম পরিস্থিতি আরও অদ্ভুত। জানালার নিচের অংশটা ভিজে রয়েছে, ঠিক নদীর পানি শুকাতে না শুকাতে যেভাবে দাগ রেখে যায় তেমন। কিন্তু রাতে তো কোনো বৃষ্টি হয়নি। আমি বারবার নিজের চোখকে বোঝানোর চেষ্টা করছিলাম এটা নিশ্চয়ই কোয়ার্টারের স্যাঁতস্যাঁতে ভাব, কিন্তু ভেতরে কোথায় যেন একটা কাঁটা বিঁধেছিল, যেন ওই ভেজা ভাবটা কেবলই পানি না, তার মধ্যে অন্য কিছু মিশে আছে। দ্বিতীয় রাতে আমি সিদ্ধান্ত নিলাম শুনব আসলে কি হয়। লাইট নিভিয়ে শুয়ে থাকা অবস্থায় আবার সেই শব্দ, ধীর পায়ের শব্দ। এবার আর বাইরে থেকে নয়, একেবারে আমার বিছানার পাশ থেকে। খুব ধীরে দরজাটা কেঁপে উঠল। ঘরের ভেতরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমি চোখ খুলতেই দেখলাম ঘরের কোণায় যেন ছায়া একটু নড়ে উঠল, একটা মানুষের মতো, ঝুঁকে থাকা আর ভেজা। আমি উঠে বসতেই শব্দটা থেমে গেল, কিন্তু মেঝেতে তখনও পানির ফোঁটা একটার পর একটা গড়িয়ে পড়ছিল, যেন কারো ভেজা পোশাক থেকে পানি ঝরছে। কয়েকদিন ধরে এভাবে চলতেই থাকলো। প্রতিটি ভোর আমার ঘর অদ্ভুতভাবে ভেজা থাকে। দারোয়ানকে জিজ্ঞেস করলাম, সে শুধু বলল, এই কোয়ার্টারে পানি নিজে নিজে আসে স্যার, মানুষ না থাকলেও। কথাটা শুনে আমার বুকটা জমে গেল। আমি তাকে আরও জিজ্ঞেস করতেই সে ভয় পেয়েই চলে গেল। চতুর্থ রাতে ঘটনাটা অন্যদিকে মোড় নেয়। ঘরের ভেতর একটু কাশির শব্দ শুনলাম, মৃদু ভেজা কাশি। আমি চুপ করে শুয়ে আছি, আর শব্দটা খুব ধীরে আমার বালিশের দিকেই এগিয়ে আসছে। আমি চোখ খুলতে সাহস পাচ্ছিলাম না, কিন্তু শব্দটা আমার কানের পাশে এসে থেমে গেল। ঠান্ডা ভেজা একটা নিঃশ্বাস, আমার পুরো শরীর জমে গেল। তারপর হঠাৎ ঘরের মেঝেতে ছপ করে একটা ভেজা শব্দ। সাহস করে চোখ খুলতেই দেখলাম মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে এক অন্ধকার ছায়া। তার চুল ভেজা, জামা কাপড় ভেজা, মেঝে জুড়ে পানি গড়িয়ে পড়ছে। সে ধীরে ধীরে মাথা তুলল। মুখটা দেখা যাচ্ছিল না, কিন্তু তার চোখ দুটো অন্ধকারে হালকা নীলাভ আমার দিকে তাকিয়েছিল। আমি হঠাৎ উঠে লাইট জ্বালাতে যেই দাঁড়ালাম, ছায়াটা মিলিয়ে গেল, কিন্তু যে জায়গায় সে বসেছিল সেখানকার মেঝে পুরো ভিজে ছিল। জল যেন কারো শরীর থেকে সদ্য ঝরে পড়েছে। পরের দিন আমি লাইনের পুরনো এক কর্মচারীর সঙ্গে কথা বললাম। সে বলল, এই ঘরটা আগে এক রেল লোকের ছিল। সে রাতের ডিউটি শেষে ফিরে এসে বাথরুমে পড়ে গিয়ে মারা যায়। ভোরে তার লাশ পানি ভরা মেঝেতে পড়েছিল। সেই রাতের পানি আজও শুকায় না। অজানা এক শীতলতা আমার বুকের ভেতর ঢুকে গেল। মনে হলো রাতের শব্দগুলো, ভেজা পদচিহ্নগুলো সবই যেন সেই মানুষের ফিরে আসা। সে হয়তো এখনো ভোরের অপেক্ষায় থাকে, কারণ তার মৃত্যুর সময়ই ছিল ভোর। শেষ রাতে আমি কোয়ার্টার ছাড়ার ঠিক আগের দিন, ভোর হতে একটু বাকি, আমি ঘুম ভেঙে দেখি আমার বিছানার ঠিক পাশে দাঁড়িয়ে আছে সেই ভেজা ছায়া। এবার আরও কাছে, এত কাছে যে তার ভেজা বাতাস আমার মুখে লাগছিল। সে ধীরে ধীরে ফিসফিস করল এক টুকরো ভেজা কণ্ঠে, ভোর হইলে আমরা সবাই ফিরি। আর তারপর দরজাটা নিজে নিজে খুলে গেল। ভেজা পদচিহ্নগুলো বেরিয়ে গেল বারান্দার দিকে এবং মিলিয়ে গেল হঠাৎ। আমি আর রাতটা সেখানে থাকিনি। সকালে কোয়ার্টার ছাড়ার সময় ফিরে তাকিয়ে দেখলাম জানালার ভেতরে আবারও স্যাঁতস্যাঁতে ভোরের আলো, আর মেঝেতে তাজা ভেজা দাগ, যেন কেউ এখনো ভেতরে হাঁটছে আমার ঠিক পরেই।